সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। নিশ্চয়ই জানেন যে আমরা প্রতিদিনই সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি। আজকে বলবো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি আসলে ভারত সফরে যাচ্ছেন নাকি যাচ্ছেন না, বিলিয়ন ডলারের প্রশ্ন। তবে এখন পর্যন্ত পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে মনে হচ্ছে তার সফর অনেকটা ধোঁয়াশার মধ্যেই আছে। বাংলাদেশের তরফ থেকে দুটি শর্ত দিয়ে জুড়িয়ে দেওয়া হয়েছে, যে শেখ হাসিনার প্রত্যর্পণ এবং হাদির হত্যাকারীদের, কথিত হত্যাকারীদের ফেরত দেওয়ার শর্তে তারেক রহমান ভারত যাবেন। তাহলে কি তারেক রহমানকে কোনো পক্ষ ভারত যেতে বাধা দিচ্ছে? বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী, যাদের সঙ্গে 4200 কিলোমিটার সীমান্ত রয়েছে, ল্যান্ড বাউন্ডারি, তাদের সঙ্গে বাংলাদেশ কেন তিক্ত সম্পর্ক, কেন সম্পর্কটাকে করা যাচ্ছে না, সম্পর্কটাকে আরো মধুর করা যাচ্ছে না? এ নিয়ে আমরা আলোচনা শুনতে চাই। আলোচনা শুনবো আমরা বাংলাদেশের র্যাব যে ছিল, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তার নাম পরিবর্তন করেছে সরকার। তাতে কি আসলে র্যাবের কর্মকাণ্ড পরিবর্তন হবে? আর এই যে জুলাই আগস্টের যে সমন্বয়ক যারা, কিংবা জুলাই আগস্ট পরবর্তী সময়ে যারা মবার, সেই মবাররা এখনো মব করে যাচ্ছে, এ নিয়ে শুনবো। থাকুন আমাদের সঙ্গে। আর আমাদের আজকের আলোচক সাদাতুল্লাহ খান, সম্পাদক, প্রতিবুদ্ধিজীবী ও বিশ্লেষক। স্বাগত আপনাকে। ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর অনিশ্চিতই, আপনার কাছে কি মনে হচ্ছে? আসলে কি অনিশ্চিত? ধন্যবাদ। রাজনীতিতে নিশ্চিত অনিশ্চিত করে বলা খুব মুশকিল, কিন্তু তারেক রহমানের 2 দিন আগে পত্রিকা অন্তরে দেখলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রস্তুতি চলছে। পরের দিন দেখলাম বলছে এখন যাওয়া হবে না। কেন? অনুকূল পরিবেশ দরকার। এখন তো বর্ষা গিয়ে হেমন্ত এসে গেছে, দুনিয়াতে অনুকূল পরিবেশ। বিএনপি হঠাৎ করে প্রতিকূল পরিবেশ দেখলো, তারা বড় আবিষ্কার করলো এটা। আর একটা বিষয়, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক মধুর, সৌহার্দ্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ হোক, সেটা হয়তো আমাদের প্রতিবেশী কোনো কোনো রাষ্ট্র এটা চায় না। যেমন পাকিস্তানকে ইন্ধনে তার সরকারের, তার রহমানের মস্তিষ্কে একটা ভূত ঢুকেছে যে ভারতের সাথে সুসম্পর্ক রক্ষা করলে পাকিস্তান আতঙ্কিত হয়, তুরস্ক আতঙ্কিত হয়, এবং এটা মনে হয় গোপনে গোপনে ওই প্রতিক্রিয়া তার মনের মধ্যে, সরকারের মধ্যে কাজ করেছে। আমরা আগেই জানি, ইনি সরকারের আমলে তৎকালীন একজন স্বরাষ্ট্র সচিব 12 দিন পাকিস্তান সফর করেছিল। তার সফরের সময় পাকিস্তানের অবস্থান্ত জঙ্গিদের কোনো কোনো কমান্ডার, প্রশিক্ষক রাজশাহীতে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থান করেছিল, এবং সেটা রেডিও, টেলিভিশনে, পত্রিকায় প্রকাশ হয়েছে। এবং সম্প্রতি জাতিসংঘ একটি আশঙ্কাজনক বার্তা পৃথিবীর সামনে, ইভেন অবশ্যই বাংলাদেশের সামনে হাজির করেছে। সেটা হচ্ছে আল কায়দার নেটওয়ার্ক গড়ার জন্য এখনই যারা যে মব তৈরি করেছে, আপনি মবের কথা বললেন শুরুতেই, জঙ্গিদের তৎপরতা, এবং কাকু হয়তো ভয় পেয়ে যাচ্ছে। এনসিপির এক ব্যক্তি বলল যে ভারত সফর করা সঠিক হবে না। এই এনসিপি, আল কায়দার নেটওয়ার্ক, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, তুরস্কের ইন্ধন, সব মিলে তার রহমানের ভারত সফরকে জটিল পরিস্থিতিকে ঠেলে দিয়েছে। তাই রাম রাখি না শ্যাম রাখি, এই অবস্থায় পড়েছে বিএনপি। যেহেতু সেই নেতৃত্বহীনতায়, দূরদর্শিতার অভাবে ভুগছে বিএনপি পুরো সরকার, শুধু তার রহমান নয়, সুতরাং ওই সংকটের দুদুল্যমানতায় ভারতের দিকে যেতে তার বুক কাঁপছে। কেউ একজন বাংলাদেশের কথিত একজন নেতা বলেছে, যদি তার রহমান ভারত সফর করে জীবিত আসতে পারবে কিনা, এরকম আশঙ্কা প্রকাশ করেছে। এইরকম যেখানে উদ্ভট লোক বাংলাদেশের রাজনীতিতে কথা বলে মিডিয়ার সামনে, সেখানে যে কোনো সুস্থ মানুষও সুস্থ হওয়ার পরিবেশের মধ্যে পতিত হবে। এই তার রহমান বাংলাদেশের প্রতিক্রিয়াশীল, তার সাঙ্গপাঙ্গদের দ্বারা প্রভাবিত হয়ে ভারত সফরকে বিলম্বিত, আপনি বলতে কুয়াশাচ্ছন্ন করেছে। এবং এটা আখেরে বাংলাদেশ এবং বিএনপি সরকার দুটোর জন্যই একটা প্রতিকূল পরিস্থিতি, সংকট তৈরি করবে। এই সংকট থেকে সহজে হয়তো বাংলাদেশ এবং বিএনপি কেউ হয়তো রেহাই পাবে না। কারণ সংকট মোকাবেলার জন্য আপনাকে শক্তিশালী প্রতিবেশীর সাথে অবশ্যই
সুসম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করা উচিত। আপনি যদি এখানে ঘেঁষাঘেঁষি করেন, দেশাঘেঁষি করেন, চতুর্দিকে সংকটে পড়বেন। এবং ইতিমধ্যেই পত্রিকায় দেখা গেছে যে ভারত থেকে আপনি লক্ষ লক্ষ টন ডিজেল তেল আনতে যাচ্ছেন, আপনার সামনে আরো সংকট তীব্রতর হবে। তখন কি করবেন? এখনো পর্যন্ত আফগান, ইরান, আমেরিকা যুদ্ধ বন্ধ হয় নাই। সেখানে তেলের জ্বালানি সংকট, পরিবহন, হরমুজ প্রণালী বা বান্দাল প্রণালী সব এক ধরনের হুমকির মুখে। আপনি যতই এখানে বাড়াবাড়ি করেন, ওদিকে যে যুদ্ধের সংকট তৈরি হচ্ছে, আপনি তো ক্ষুদ্র দেশ হিসেবে সম্পূর্ণ আমদানি নির্ভর জ্বালানি উপর নির্ভর করে আমাকে চলতে হয়। যতই বাড়াবাড়ি করবেন ততই সংকটে নিপতিত হবেন। সুতরাং বাংলাদেশকে পুনর্বার বিবেচনা করা উচিত। প্রতিবেশীর সাথে আপনি সম্পর্ক কি সুসম্পর্ক করবেন, না তিক্ততাপূর্ণ করবেন? তিক্ততাপূর্ণ করলেই বিপদ অনিবার্য। এই যে আপনি বলছেন বিপদ অনিবার্য, আমাদের অনেক কিছু ভারতের উপর আমরা নির্ভরশীল। পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, সব কিছু কাঁচা পণ্য, যা চাল, ডাল। তো আমরা এই যদি কোনো কারণে ধরেন ভারত অসন্তুষ্ট হলো, ভারত তো দীর্ঘদিন ধরে, গত 2 বছর ধরেই বাংলাদেশের সঙ্গে ভারতের একটা তিক্ত সম্পর্ক। এই সরকার আসার পর প্রধানমন্ত্রীকে প্রথম শপথ অনুষ্ঠানের দিনেই এই আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী, কিন্তু তিনি যান নাই। তিনি আসলে না গিয়ে আপনি বলছেন বাংলাদেশকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। এই না যাওয়ার পেছনে আসলে কি কারণ কাজ করতে পারে আপনার কাছে মনে হচ্ছে? আমি ধন্যবাদ। আমি তো শুরুতেই বলছি, তারেক রহমান দুদলমনতে আছে, তারা পরিপক্ক সাঙ্গপাঙ্গ, যাদের কূটনৈতিক অভিজ্ঞতা, রাজনৈতিক পরিপক্কতা একেবারে দৃশ্যমান ভাবে অভাব রয়েছে। এবং তারা পাকিস্তান, তুরস্ক এদের দ্বারা প্রভাবিত হয়ে আমার মনে হচ্ছে নিজেরা সংকটের মধ্যে পতিত হচ্ছে। এবং তার সরকারের পিছনে আশেপাশে এই যে জঙ্গি আল কায়দার সমর্থন রয়ে গেছে, এটার দ্বারা প্রভাবিত হয়ে তারেক রহমানকে একটা কার্ড হিসেবে ব্যবহার করে সংকট ঘনীভূত করছে। তারা সরকারকে দুর্বল করবে, তারা বেশি স্বার্থ আদায় করতে পারে। সরকার যতই দুর্বলমান উঠবে, ততই দুর্বলতা প্রকাশ করবে, ততই জঙ্গিরা তার গাড়ি চাপে বসবে। এই কারণে ভারতের সাথে সুসম্পর্ক তৈরি করতে সে দ্বিধান্বিত হচ্ছে। তার মানে জঙ্গিদের একটা বড় প্রভাব এখানে আছে। অবশ্যই জঙ্গিদের প্রভাব দিন দিন আন্তর্জাতিক রিপোর্টও দেখাচ্ছে। বাংলাদেশ এই যে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশে দৃশ্যমান ভাবে জঙ্গিবাদের উত্থান হয়েছে, মৌলবাদের উত্থান হয়েছে। এবং তাদের যে তথাকথিত সন্ত্রাস, মগের মুল্লুক, যেটাকে মগ বলতে, যেটা মগের মুল্লুক তৈরি করেছে, সেটা তো এই জঙ্গিবাদের এই উস্কানি, জঙ্গিবাদের এই উত্থানের প্রমাণ। সুতরাং জঙ্গিবাদের প্রভাবের বাইরে বিএনপি সরকার চলতে পারছে না। তাদের কিন্তু আজকে না, অতীত জীবনেও জঙ্গিদের সাথে তাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তারা একসময় জঙ্গিদের সাথে মিলে সরকারও গঠন করেছিল 2001 থেকে 2006 পর্যন্ত। তাদের তো জঙ্গি সম্পৃক্ততা, জঙ্গি প্রীতি এখনো যায় নাই। সুতরাং এর প্রভাবে সে দ্বিধান্বিত। এই যে তিনি যাচ্ছেন না, এর মধ্যে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় বোমা টোমা পাওয়া যাচ্ছে, বোমার সাথে যুক্ত অনেককে গ্রেফতার করছে। এগুলোর তো একটা সাইড এফেক্ট বা নেতিবাচক প্রভাব তো আছে। প্রভাব তো অবশ্যই আছে। এটা না মর্নিং শোজ দ্য ডেস, এই যে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, আল কায়দার প্রশিক্ষণ হচ্ছে। এখানে আল কায়দা হয়তো টেস্ট হিসেবে দেখছে কোথায় বোমা মারলে কি হবে, প্রতিক্রিয়া কি হবে, এবং বিএনপি কিভাবে সামাল দিতে পারবে কিনা, এটা টেস্ট কেস। এবং তাদের দ্বারা কতটুকু প্রভাবিত বিএনপি সরকার, এটাও তারা লক্ষণ হিসেবে পরীক্ষা করে দেখছে। একদম। আপনি মাঝখানে একটা কথা বলছিলেন শুরুর দিকে, যে তৎকালীন স্বরাষ্ট্র সচিব পাকিস্তান 12 দিন গেছিলেন, তিনি তো ছিলেন এই যে বর্তমানে যে ক্যাবিনেট সেক্রেটারি, তিনি তো স্বরাষ্ট্র সচিব ছিলেন। রাইট, তিনি ছিলেন। হ্যাঁ, উনি তো আজ থেকে আবার নতুন করে 1 বছরের নতুন চুক্তি পেয়েছেন মন্ত্রী সচিব হিসাবে। সরকার কেন তাকে বারবার, ওনার নিয়ে কন্ট্রোভার্সি আছে, তারপর সরকার কেন তাকে বারবার? হ্যাঁ, আমি যতটুকু জানি সরকারের প্রিয় পাত্র তিনি, যেমন সরকারের পিএস ছিলেন। এবং যে তার সাথে বলে হিজবুত তাহরির বা জঙ্গিবাদ, এই সমস্ত প্রীতি একটা আছে বলে বাজারে রটনা আছে। এবং সরকারের যেহেতু সে পছন্দের তালিকায়, এবং তার দ্বারা হয়তো সরকার প্রভাবিত হচ্ছে, যেহেতু আমলাদের মধ্যে শীর্ষ আমলা, তার একটা প্রভাব অভিজ্ঞ লোক, তার তো কূটকৌশল আছে সরকারকে, মন্ত্রীকে, ইভেন প্রধানমন্ত্রীকে প্রভাবিত করার মতো। না হলে সে ইউনূস আমলে নিয়োজিত লোক এই সরকারে আবার
নতুন করে নবায়ন পাচ্ছে কি জন্য? জনপ্রশাসন সচিব এবং সে দুজনে একসাথে পুরো নিয়োগ চুক্তি পেয়েছে, সুতরাং তাদের প্রভাব দৃশ্যমান সরকারে। একেবারেই। আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আপনি জানেন নিশ্চয়ই যে এই যে 15 আগস্ট গেল, 15 আগস্টে রীতিমতো বঙ্গবন্ধুকে স্মরণ করা নিষিদ্ধই বলতে হবে, অলিখিতভাবে। 2-4টা ছেলে গিয়ে, একটা অশিক্ষিত ছেলে মানে ওয়ার্ড বয় ছিল হাসপাতালের এবং মার্ডার কেসের আসামি ছিল, 5 আগস্টের পরে সে ছাড়াও পেল, মানে গত বছর 24শে 5 আগস্ট। এখন সে বিরাট নেতা এবং সে মপ করলো নারী পুরুষ সবার উপর রিক্সা চালক। এখানে দেখলাম আমরা বাংলাদেশ জাসদ, যে নাজমুল প্রধান, শরীফুল আম্বিয়াদের নেতৃত্বে যে বাংলাদেশ জাসদ, সেই জাসদ বঙ্গবন্ধু সহসভা করতে গেল, সেটি পুলিশ বাধা দিয়ে তাদের অফিসে দখলে নিল পুলিশ। এই যে একটা পরিস্থিতি, বঙ্গবন্ধু কি নিষিদ্ধ কিনা এবং এই মোবাররা কেন এখন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? নিয়ন্ত্রণ করবে কেন? আমি তো উৎসাহিত করছি, আপনি তো ভুল প্রশ্নই করলেন। যে বর্তমান সরকার জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে, যারা মব করছে, মগের মুলুক তৈরি করছে, আইন শৃঙ্খলা অবনতি করছে, তাদের সরকার পৃষ্ঠপোষকতা দিচ্ছে। নাইলে এই জঙ্গিবাদের লোক, উস্কানিদার লোক প্রকাশ্যে দিবালোকে ঢাকা সহ সারা দেশে ঘুরে বেড়ায় কেন? মিডিয়ার সামনে, পুলিশের সামনে তারা তো ধরে না। এই যে 5 আগস্টের পরে আজকে পত্রিকা দেখলাম 900 কজন জঙ্গি সাজাপ্রাপ্ত অস্ত্র সহ পলাতক। এই যে আইজিবি প্রিজন বলছে যে এরা এখন পলাতক আছে, এবং এরাই যারা পূর্ব দণ্ডিত এবং সন্ত্রাসের সাথে আন্তর্জাতিকভাবে সম্পর্কিত, আল কায়েদার সাথে সম্পর্কিত, এরাই দেশে নোরের যে তৎপরতা, খুন খারাপির তৎপরতা, মবের তৎপরতা ওরাই চালাচ্ছে। সরকার ইচ্ছে করলে এগুলিকে 1 সপ্তাহের মধ্যে নির্মূল করতে পারে, ধরতে পারে, কিন্তু সরকার কেন যেন রাজনৈতিক মাছকে ঘোলা জলে মাছ শিকার করার পুরানো পদ্ধতিতে ওদের ব্যবহার করে অন্য অন্য চিন্তাবিদকে আতঙ্কিত করে রাখার একটা কৌশল হিসেবে যারা মত তৈরি করে ওদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, ধরছে না। যে 5 আগস্টে বা 15 আগস্টে তারা শেখ হাসিনা সরকারকে, পার্টিকে নিষিদ্ধ করেছে। 50 বছর আগে যে ব্যক্তির, যে নেতার মৃত্যু হয়েছে, তার স্মৃতি স্তম্ভে, তার আবাসে, বাসভবনে জাতীয় নিষেধ করছে। এটার কি? তারা যে ভূতের, আওয়ামী লীগের ভূত, বঙ্গবন্ধুর যে চেতনার ভূত তাদের গাড়ে বসেছে, তারা সবসময় চমকে উঠে ভয়ে কোন সময় আসলো বঙ্গবন্ধুর নাম নিলেই তাদের মধ্যে গায়ের জ্বর ওঠে। এই জন্যই 15 আগস্টেও এই যে গুন্ডা ফান্ডা মাস্তান দিয়ে মানুষকে, শিশুকে, নারীকে, বৃদ্ধা রামানিকে কি নাজেহাল করছে। সরকার ইচ্ছে করলে এগুলি দমন করতে পারত, এবং দমন না করার অর্থ কি? পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এবং সরকার পৃষ্ঠপোষকতা দিয়ে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। অবশ্যই ভাবমূর্তির নষ্ট হচ্ছে, অবনতি হচ্ছে, মানুষের মনে তাদের প্রতি ঘৃণা জন্ম নিচ্ছে। তুমি শেখ হাসিনা চলে গেছে 2 বছর, এই যে স্বাধীনতার মহানস্থপতি, তার বাড়িতে তুমি পুষ্প অর্পণে বাধা দিবে, শ্রদ্ধা জন্য, এটা কোন ধরনের কথা? তুমি কি গণতন্ত্র চাও না নৈরাজ্য চাও? যদি গণতন্ত্র চাও তাহলে অবশ্যই মৃত ব্যক্তিদের, জাতীয় নেতাদের সম্মান প্রদানে তুমি বাধা দিতে পারো না। তুমি বাধা দেওয়ার অর্থ হচ্ছে তুমি দেশের গণতন্ত্রের বিকাশে হস্তক্ষেপ করছো, অমানবিক কাজ করছো। এটা হচ্ছে নিজেদের আর আরেকজনের ফ্যাসিস্ট কালচারে দমন প্রক্রিয়া শুরু করার একটা লক্ষণ। এই লক্ষণ দিয়ে জনগণের ভালোবাসা কখনোই পাবে না, এবং দিন দিন তাদের প্রতি মানুষের যে ঘৃণা বৃদ্ধি পাচ্ছে, ভালোবাসা শেষ। সুতরাং এইভাবে চললে বিএনপি 5 বছর টিকতে পারবে কিনা জনগণের প্রশ্ন দেখা দিয়েছে, এবং এটা স্বাভাবিক। খুব স্বাভাবিক। আপনি আরেক সমন্বয়কে দেখেছেন যে থানায় বসে বলেছিল আমি কিন্তু পুলিশ পুড়িয়ে মেরেছি বানিয়াচং থানায়, তার নাম হচ্ছে মাহাদি। তাকে গতকালকে পুলিশ গ্রেপ্তার করেছে, কোনো একটি কর্মসূচি পালন করতে গিয়েছিল হবিগঞ্জে, তারপর তাকে গ্রেপ্তার করেছে। এইটাই আপনার প্রতিক্রিয়া কি? এ তো পুলিশের থানায় বসে ওসিকে থ্রেট করেছিল যে আমি কিন্তু এই করেছিলাম, সেই করেছিলাম। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমি বললাম যে পুলিশ এখনো পর্যন্ত মেরুদণ্ডহীনতার পরিচয়, যে আমি এটা মিডিয়াতে দেখেছি, তাকে অনুরোধ করেছে জবাব না দেয়, তাকে তো ওখানে ন্যাংটা করে পিটার জোড়ানোর দরকার ছিল। যে পুলিশকে পুড়িয়ে মেরেছে, থানা বানিয়াচং থানা জ্বালিয়ে দিয়েছে, যে ব্যক্তি থানায় বসে এরকম হুঙ্কার দাম্ভিক আচরণ করতে পারে, তা বাংলাদেশের পুলিশ দেখলাম অনেক বিনয়ী। তাকে ওখানেই পাউডে করে ঝুলানো উচিত ছিল। আমি বললাম তাকে গাড়ির পিছে বেঁধে নিয়ে যাওয়া ছিল, তার ভদ্রভাবে মাত্র গরুর মতো ধাক্কা দিয়ে নিয়েছে।
গাদাকে তো গরুর মতো ধাক্কা দিলে হবে না, তাকে তো আরো সবার সামনে পিটানো উচিত ছিল, যাতে এই জঙ্গিরা একটা সংকেত পায় তোমরা যতই মাস্তানি করো কিন্তু পুলিশ এখনো সঠিক আছে। তাকে না পিটিয়ে পুলিশ এখনো মেরুদণ্ডতার পরিচয় দিয়েছে। তারা আরো উত্তম মধ্যম দিয়ে দেখিয়ে দেওয়া দরকার ছিল পুলিশের উপরে হামলা করবে কি শাস্তি তোমরা পাবে, কিন্তু সেটা দেখাই নাই। এটা তাদের এখনো অদ্যত্ত আমরা দেখতে পাচ্ছি সেই সমন্বয়কদের বিভিন্ন জায়গায়। রাজশাহীতে একটা আছে, তারপরে এই যে 32-এ যে করলো, তারপরে এই যে মাহাদি, আরো অনেক সমন্বয়ক আছে যারা এখনো অদ্যত্ত দেখাচ্ছে। সেটা আপনাকে শুরুতে আমি বলেছি মধ্যখানে, এই সরকারের পৃষ্ঠপোষকতায়, সরকারের উস্কানিতে এরা এরকম নৈরাজ্য তৈরি হচ্ছে। সরকারের উচিত, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, আপনি সমস্ত জঙ্গিদের দমন করেন। দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আপনার সৌন্দর্য চেহারায় কালিমা দিচ্ছে। সুতরাং জঙ্গিদের ও সরিদারদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনাতা নিয়ে আসেন, নাহলে দেশে শান্তি আসবে না। সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ এখন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আপনি লক্ষ্য করেছেন না, প্রধানমন্ত্রী যে কিশোরগঞ্জ গিয়েছিলেন, আসার সময় বা যাওয়ার সময় একজন মহিলা দৌড়ে এসে তার বাসের সামনে কারেন্ট বিল নিয়ে হাজির হয়েছিলেন। পরে এসএসএফ, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট সবাই গিয়ে তাকে, পুলিশ টুলিশ সবাইকে তাকে আটকানোর চেষ্টা করে তিনি গাড়িতে চলে গেছিলেন যে প্রধানমন্ত্রীকে দেখাবেন যে বিদ্যুতের বিল, বিদ্যুৎ নাই কিন্তু বিদ্যুতের দ্বিগুণ তিনগুণ বিল। এই যে বিদ্যুতের বিল, গ্যাস নাই, কারেন্ট নাই, তারপর নাই, তেল নাই, সংকট, সবকিছু, বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ, এইটা কি ধরনের প্রভাব ফেলতে পারে রাজনীতিতে? হ্যাঁ, ধন্যবাদ। এটা একটা অবশ্যই নেতিবাচক প্রভাব পড়বে। গতকালকেই আমি পত্রিকায় দেখলাম আমাদের মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী বলেছেন, বলে তেল গ্যাসের এই সংকট সমাধান করতে আরো 1 বছর অপেক্ষা করতে হবে। 2 বছর, আমি শুনলাম 1 বছর লাগবে, কারণ তারা পর্যাপ্ত পরিমাণ গ্যাস আমদানি করতে পারছে না, গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না, এবং আশা করি আসল কথা গোপন যথেষ্ট পরিমাণ আনার অর্থ সংকট আছে। এই কারণে দেশে তারা যথেষ্ট পরিমাণ জ্বালানি সংকট, গ্যাস সংকট মোকাবেলা করতে পারছে না। যখন এই সংকট আরো তীব্রতর হবে, সরকারের ভাবমূর্তি একেবারে চুরমার হয়ে যাবে। কারণ মানুষ বলে যে স্লোগান, খাম্বা আছে বিদ্যুৎ নাই, কি আছে এই চুলা আছে গ্যাস নাই, নানা ধরনের কথা, নানা কৌতুক তৈরি হচ্ছে। ব্যঙ্গ একজনকে দেখলাম বিদ্যুতের বিল নিয়ে গেছে, জুতা দিয়ে ঝাড়ু দিয়ে পিটাচ্ছে এক মহিলা। এটা প্রতীকী হতে পারে, বাস্তব হইতে পারে, কিন্তু বাস্তব চিত্র এটাই। তো দেশের মধ্যে সংকট, বিদ্যুৎ সংকট, জ্বালানি সংকট যত হবে, সরকার অতই তীব্রতর চাপের মধ্যে পড়বে এবং আরো দিশাহারা হবে। আপনি বলছিলেন গ্যাস আনতে পারছেন না, টাকার সংকট। টাকা তো একটা ব্যাপার আছে, অর্থ একটা ব্যাপার আছে, কিন্তু আমরা যে আমেরিকার সাথে চুক্তি করার ফলে এর বাইরে কোথাও থেকে তো আমরা গ্যাস আনতে পারতেছি না। এখন পিটার হাস যেখানে রাষ্ট্রদূত ছিল, সে এখন বিরাট ব্যবসায়ী হয়ে গেছে, এবং তার যে কোম্পানি আমেরিকান, সেই যে কোম্পানির হয়ে সেখানে আসছে, সেই কোম্পানির গ্যাসই আমাদেরকে কিনতে হচ্ছে বেশি দামে, বা গম কিনতে হচ্ছে আমাদেরকে বেশি দামে আমেরিকা থেকে। সব কিছু তো বেশি দামে আমেরিকা থেকে কিনতে হচ্ছে, তা আমাদের লাভটা কি? আমাদের লাভ হচ্ছে দাসত্ব গ্রহণ করা। এই বাটফার ইউনুস দেশকে বিক্রি করে দিয়েছে আমেরিকার সাথে অবৈধ। এই যে 12 তারিখ নির্বাচন, 9 তারিখ এদের চুক্তি করে, অবৈধ চুক্তি অবশ্যই বাতিল করতে হবে। বাতিল না করলে বাংলাদেশ নতুন করে ক্লাইভের হাতে পড়েছে। ইউনুস মনে করেন একজন এই দেশীয় চামড়ার লর্ড ক্লাইভ, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনৈতিক সমৃদ্ধি সমস্ত কিছুর পথ রুদ্ধ করে দিয়েছে। বিএনপি যদি সাহস থাকে, দেশপ্রেম থাকে, অবশ্যই এই চুক্তি বাতিল করে নতুন করে চুক্তি করতে হবে। কেন আমরা প্রচলিত বাজার মূল্যের অধিক দিয়ে আমেরিকা থেকে গম কিনবো, ওখান থেকে কেন গ্যাস কিনবো? এটা এত বুঝার কি মানুষের বুদ্ধির অভাব আছে? সুতরাং আপনি যতই মেরুদণ্ডহীনতার পরিচয় দিবেন, অতই চোরাবালিতে তলিয়ে যাবেন। এবং এই যে নিউজ, পিটার হাস, এরা মিলে বাংলাদেশকে একটা দাসে পরিণত করেছে। এই দাসতন্ত্র থেকে মুক্তির জন্য অবশ্যই অবৈধ, অসম, দেশবিরোধী চুক্তি বাতিল করার দরকার, এবং আমি আহ্বান জানাই এই চুক্তি বাতিল করা হোক। একেবারে শেষ পর্যায়ে র্যাবকে নিয়ে অনেক বিতর্ক আছে। বিগত সরকার, আওয়ামী লীগ সরকারের সময় র্যাবকে ব্যবহার করা হয়েছে, র্যাবের উপর স্যাংশন আরোপ করা হয়েছিল, আমেরিকা আরোপ করেছিল। যদিও পরবর্তীটা বোঝা যাচ্ছিল যেটা পলিটিক্যাল কারণেই আরোপ করা হয়েছিল। তো এত অভিযোগ অনুযোগের পরেও র্যাব এতদিন ছিল, এখন র্যাব নাম পরিবর্তন করে, তাদের নতুন নাম হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান। আগে ছিল এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব, আর এখন এই ফোর্স, এলিট ফোর্সের নাম হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান, বিশেষায়িত ইউনিট। এই যে গঠন, এটা গতকালকেই স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান
আইন 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তো এই নাম পরিবর্তনে আসলে কি কর্মের পরিবর্তন হবে? এখানে নাম দিয়ে কিছু আসে যায় না। হে বৃক্ষ তোমার নাম কি? ফলেই পরিচয়। এটা ফলে হচ্ছে আপনি একই পুলিশ, একই বিডিআর, একই আর্মি দিয়ে পোশাক পরিবর্তন করে, নাম পরিবর্তন করে কি নতুন কোনো ফলাফল পাবেন? দেন আগে বিডিআর নাম ছিল, এখন বর্ডার গার্ড করেছে, আপনি বিডিআর থেকে গার্ড করেছেন, এদের নাইট গার্ড করেন, এখন নাইট গার্ড দিলেই হইতো। বলে র্যাবের নাম পরিবর্তে বিশেষ স্পেশাল ফোর্স করছে, এর তো কাজ একই হবে। বাংলাদেশে পুলিশ, আর্মি, র্যাব সবসময় রাজনৈতিক শক্তি, রাজনৈতিক পার্টি যারা ক্ষমতা থাকে তাদের দ্বারা ব্যবহৃত হয় এবং একইভাবে আবারও ব্যবহৃত হবে। নাম পরিবর্তন, যে সরকার পরিবর্তন হয়, পুলিশের পোশাক পরিবর্তন হয়। এই যে র্যাব তৈরি করেছিল বিএমপি, এবং বিএমপি যেহেতু আবার ক্ষমতা আসছে, বললো এই নামে হবে না, আমরা নতুন নাম দেবো। কানা ছেলে না পদ্মলোচন, পদ্মলোচন দিছে, কাজ তো কিছু আবার কানা কানাই থাকবে। তার মানে এটা কানা ছেলে পদ্মলোচনের মতোই। আর এই সরকার 6 মাস হলো, গতকালে পূর্ণ হলো, সরকার অনেক সাফল্যের কথা বলেছে। আপনি কোন সাফল্য দেখছেন কিনা? আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই 6 মাসে তাদের কাঙ্ক্ষিত প্রত্যাশা অনুযায়ী আইন শৃঙ্খলা উন্নতি হয় নাই, তবে উন্নতি হয়েছে। আপনি কি আইন শৃঙ্খলা উন্নতি দেখেন? ধন্যবাদ। আইন শৃঙ্খলা ইউনূসের আমলে মবের রাজত্ব ছিল, সন্ত্রাসের রাজত্ব ছিল, গুন্ডামি, চাঁদাবাজি সব ছিল। এখন আপাতভাবে দৃশ্যবান আমরা দেখছি, আপাতত আইন শৃঙ্খলা বলছি 500 দিনে 600 খুন, এখনো 6 মাসে 1200 খুন হয়েছে কিনা আমি জানি না। সেই ভিতরে যদি খুনের অনুপাত হিসাব করি, স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্যের মতে খুনের পরিমাণ তো কিছুটা কমেছে। 100 দিনে 600 খুন ছিল প্রথম 100। হ্যাঁ, 100 দিনে 6 মাসে যদি আরো 1200 হয়েছে কিনা, যদি 1200 খুন না হয়ে থাকে তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ, কিছুটা খুনের মাত্রা কমিয়েছে। চাঁদাবাজি কমছে কিনা এটা জানি না, রাস্তাঘাট ফুটপাত দখল তো বেড়েই গেছে, সর্বত্র চাঁদা। এখন খুন কমলেও চাঁদা বেড়েছে। আলতাফ হোসেন চৌধুরী করলো না কি বলে, আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, খুন কমেছে, এরকম একটা কথা বলছিল। এরকম আর কি, খুনই কমেছে, কিছুটা উন্নতি হয়েছে। হতে আমরা চাই দেশের আইন শৃঙ্খলা উন্নতি হোক, স্বরাষ্ট্রের মুখ উজ্জ্বল হোক। অসংখ্য ধন্যবাদ যারা সাদাতুল্লাহ খান এবং এতক্ষণ যারা দেখছিলেন। দেখবেন সবার প্রতি অনুরোধ, দেশবার্তা ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা আসবো প্রতিদিন সন্ধ্যায়, আসি, আগামীকালও আসবো। সেই পর্যন্ত সবাইকে শুভ সন্ধ্যা, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন।